কি হলো, দেখি যেই লোকটা কিছুক্ষণ আগে ডাবের জল খাইয়েছিল সেই লোকটা এরকম একটা বড় কাটারি, ডাবের কাটারি আমার ঘাড়ের এখানে চলে এসে আমাকে মারবে। সো there was a time when my father একদিন রাত্রিবেলা ডাইনিং টেবিলে জিজ্ঞেস করেছিল যে তুমি যে করছো, তুমি কবে থেকে নিজেকে সেটেল করবে, রোজগার করবে? তো আমিও তো তেমনি বদমাইশ ছেলে, ডাক্তারি পড়লে এতদিন লাগে, ইঞ্জিনিয়ারিং পড়লে এতদিন লাগে, চার্টার্ড, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, কত 7 বছর, ঠিক আছে 7 বছর তোমায় সময় দেওয়া হলো টু এস্টাবলিশ ইয়ারসেলফ। চকে কানপুরে গিয়ে সিংঘানিয়াদের অফিসে গেছি, ওয়েট করছি, দারোয়ান কিছুতেই ঢুকতে দেবে না, একটা লবি আছে, ভেতরে বসে আছে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এপিসোড অফ হ্যালো অঞ্জনে। আজকে আমাদের অতিথি শিলভদ্র দত্ত। নমস্কার। নমস্কার। শিলুদাকে আমি দাদাই বলি, তাই বলবো শিলুদা একজন সুনামধন্য ফটোগ্রাফার, এখন সাম্প্রতিককালে ডকুমেন্টারি ফিল্ম মেকার, ডিরেক্টর, মানে একই অঙ্গে অনেক রূপ। কেমন আছো দাদা? ভালো, অ্যাজ অলওয়েজ। আচ্ছা শিলুদা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার জার্নি অফ দিস ফটোগ্রাফি লাইফ কি করে শুরু হলো, তুমি কোথা থেকে প্রেরণা পেলে ছোটবেলা থেকে এই ব্যাপারটা? That goes back very deep. See, আমি আমার পরিবারে, আমার মা বাড়ির সাইডে কোনো এক সময় আমার এক মিশু মারা গেছেন, ওনার একটা ক্যামেরা ছিল, আমার একেবারে ছোটোবেলার ছবিগুলো ওই মিশু তুলেছে। তারপরে আমার এক মামি, সেও তুলতো, ওর একটা ইয়াশিকাতে তুলতো, মিশো বোধহয় একটা রুলিফ্লেক্সে তুলতো, টুইন লেন্স। তারপরে আমি 7 বছর বয়সে আমাকে হস্টেল পাঠানো হয় সেন্ট জেভিয়ার্স হাজারিবাগে। ওখানে একটা ডার্করুম ছিল, ফাদার গ্রোগানের ঘরের পাশে এরকম করে গিয়ে একটা ডার্করুম ছিল। তো ছোটোবেলায় খেলতে খেলতে, ওই আইস পাইস খেলতে খেলতে আমি না ডার্করুমে ঢুকে গেছিলাম। তো ডার্করুম ঘরটা এখন তো কাউকে বললে বুঝবে না যে ডার্করুম ব্যাপারটা কি। ওটা দেখে আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড, এটা তো মজার জায়গা, ওখানে এনলার্জার আছে, ওখানে একটা কেমিক্যালের গন্ধ আছে। তো আমি তখন ভাবতে থাকলাম যে এই দুনিয়ায় কি করে ঢোকা যায়, বাট দ্যাট রিমেইন অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড। তাই আমি স্কুলে পড়ি, তখন আমার বাবা একটা ক্যামেরা কেনে, কারণ বাবা ইউজ টু গো টু ডিফারেন্ট ফরেস্ট বেড়াতে যেত, স্পেশালি শিমলিপালে বেড়াতে যেত খুব। তো বাবা ভাবলো যে আমি একটা ক্যামেরা কিনি, বাবা ক্যামেরা কিনলো। বাবা ক্যামেরা কেনার পরে যেটা হতো, তখনকার দিনে কাট ফিল্ম পাওয়া যায়, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাট ফিল্মে বাবা হয়তো 30টা ফ্রেম পাবে, বাবা হয়তো 21, 22, 23টা ফ্রেম শ্যুট করার পরে 4-5টা ফ্রেম আমার জন্য ছেড়ে দিত, তুমি ইউজ করো। সো Nikkor Mat FTN was my first camera. That is how it all began. So, my photography was weekend-এ ছবি তোলা, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, দেশপ্রিয় পার্কে ক্রিকেট খেলা হচ্ছে সেখানে গিয়ে হতে পারে, রবীন্দ্র সরোবরে রোয়িং হচ্ছে সেটা হতে পারে, এই সমস্তভাবে শুরু হয়। তুমি তো খেলাধুলোর সঙ্গেও ছিলে। ইয়েস, তুমি নিজে ক্রিকেট খেলেছো? হ্যাঁ, ভেরি সিরিয়াসলি খেলতাম। একটু যদি বলো। আই ওয়াজ ওই হাজারিবাগে যখন পড়তাম, তো ওইখানে আমাদের ফাদাররা সব অস্ট্রেলিয়ান ফাদার ছিলেন। ফাদার থোয়েটস, যাকে আমরা থোথো বলে ডাকতাম, হি ওয়াজ আওয়ার স্পোর্টস টিচার, and he himself had played for Victoria in the Sheffield Shield. রাইট। আরেকজন ফাদার ছিলেন, ফাদার মালহার্ন। উনি কখনো স্পোর্টস মাঠে নামতেন না, কিন্তু দেখতাম ক্রিকেট খেলা হলে উনি বাউন্ডারি থেকে মানে ওয়াচ করতেন, উনি খেলার মাঠটা এরকম করে ঘুরতেন পুরোটা। অনেক পরে আমি ডিসকভার করেছিলাম ফাদার মালহান ওয়াজ এ ভেরি গুড লেগ স্পিন বোলার, অ্যান্ড হি হ্যাড বিন স্কুল বয় ক্রিকেটার ইন অস্ট্রেলিয়া
for South Australia, and probably he was selected to play in the Australian schools. This was before the Second World War happened. কিন্তু এই যেহেতু খ্রিশ্চান ফ্যামিলিতে, গরিব খ্রিশ্চান ফ্যামিলিতে বড় হওয়া, উনি খেলেননি, আর বাবা মা খেলতে দেয়নি, ডিড নট টেক ইট অ্যাজ অ্যান অপশন, সো হি বিকেম অ্যান MBBS। তারপরে তো ওদের বাড়িতে যেরকম হয় না, প্রিচিং দিকে চলে আসে। বাট এই দুজন, বিশেষ করে ফাদার থোয়েটস, আজকে আমরা অস্ট্রেলিয়ান টিমকে যেই অ্যাপারেটাস ইউজ করতে দেখি ফর ফিল্ডিং প্র্যাকটিস, সেগুলো আমাদের ওখানে স্কুলে না ছোটবেলায় ছিল। ইনভার্টেড নৌকো, যেমন পাঁজরের মতো, ওইটাতে বল ছুটতো, আর ইউ ডোন্ট নো অ্যাজ এ ফিল্ডার বলটা এদিকে আসবে না এদিকে যাবে না এখানে উঠবে বা নিচে যাবে। সো উই ইউজড টু লাভ ডুইং দ্যাট। আমাদের তখনকার দিনে মানে স্কুলের মেন টিম যেটা, সেটাতে 5টা উইকেট ছিল, কি প্র্যাকটিস উইকেটস ছিল সাইডে। অফকোর্স উই ইউজ টু প্লে অন ম্যাটিং উইকেটস, দ্যাটস বিসাইডস দ্য পয়েন্ট, বাট sports became part of our thought, our system in that school. তো ক্রিকেট খেলা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এবং খুব অল্প বয়সে আমার এক মামা, তখন মাস্ট বিন 1974-75, আমি ইডেন গার্ডেন্সে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের খেলাটা দেখি, যেটা পাতাউদির টিম হারায় ওয়েস্ট ইন্ডিজকে, বিকজ এরাপাল্লি ওয়াজ ম্যারিড টু আ বেঙ্গলি। তো মামা ওর শালাকে চিনত। তো and I was interested in bowling off spin, so mama ওই জন্য নিয়ে গেছিল, আলাপ করিয়েছিল। So that is how it all began, and he showed me some tricks. I used to do those tricks. So he taught me how to give it a loop, the air and all that. He was famous for it. এখানে একটা জিনিস বলে রাখি, সেই সময় 70s পাকিস্তানের একজন প্লেয়ার ছিল, he was mercurial, he was magical, ওয়াসিম হাসান রাজা, রাজা তার দাদা। He was a left-handed batsman and a right arm leg spin গুগলি bowler. তো পাড়ায় কি হতো, পাড়ার যে ক্রিকেট টিম হতো না, আমরা খেলার জন্য এ পাড়ার ভার্সেস ও পাড়া, আমায় না কিছুতেই টিমে নিত না। এটা কি মহা মুশকিলে ফেলেছে আমাকে, এই টিমে যেতে হবে, ঢুকতে হবে, কি করে করবো। So what I did was, till then I was a right-handed batsman and I was a big fan of Wasim Hasan Raja. So I changed myself into a left-hander, and by this time আমি স্যার ডন ব্র্যাডম্যানের আর্ট অফ ক্রিকেট বইটা পড়ি। টপ হ্যান্ডটা ইউজ করা হয় ব্যাটিং এর জন্য, দ্যাট শুড বি ইয়োর স্ট্রঙ্গার হ্যান্ড। সো দেন আই রিয়েলাইজ দ্যাট মাই স্ট্রং হ্যান্ড ইজ মাই রাইট হ্যান্ড। সো ইফ আই হোল্ড দ্য ব্যাট অ্যান্ড স্টিয়ার ইট, এখনকার দিনের মতন ক্রিকেট খেলা তো নয়, এখন ইটস অল পাওয়ার প্লে, লাইক গলফে পাওয়ার ওরকম, বা হকির পাওয়ারের মতো। তখনকার দিনে ওরকম নয়, খেলাটা অন্যরকম হতো, স্ট্রেট ব্যাটে খেলো, ভিতে খেলো সামনে। So I changed from a right-hander to a left-handed batsman and I practiced my off-spin. I was very serious. কিন্তু এখন তুই জিজ্ঞেস করবি why did I leave? ছেড়ে দিই কেন ক্রিকেট? না, আমি রাদার তোমায় জিজ্ঞেস করব, এই ক্রিকেট খেলা তোমাকে নিশ্চয়ই পরবর্তীকালে যখন তুমি ক্রিকেট ফটোগ্রাফিও করেছো, সাংঘাতিক সাহায্য করেছে। হ্যাঁ, করেছে। আমি একটা ইনসিডেন্টের কথা বলবো। 87 রিলায়েন্স ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া পাকিস্তান জয়েন্টলি হোল্ড করছে। আমি এটা শোনার জন্যই তোমাকে এই খেলার বিষয়টা এসেছি। তো ইন্ডিয়া গ্রুপ এতে, তো ইন্ডিয়ার মোস্ট অফ দ্য ম্যাচেস ওয়ার হ্যাপেনিং কলকাতা, ইন্ডিয়াতে। পাকিস্তান গ্রুপ বিতে, আর কিন্তু গ্রুপ বিতে টিমগুলো হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আর কারা ছিল আমার ঠিক খেয়াল নেই। তো ওরা গ্রুপ বি এর শুধু একটা ম্যাচ ফেলেছিল ইন্ডিয়াতে, অ্যান্ড দ্যাট ওয়াজ গ্রিন পার্ক, কানপুরে। আমি এখান থেকে কোনো অ্যাক্রিডেশন পাইনি, আমি জানতাম না। আমি অমৃতবাজারে তখন স্ট্রিঙ্গার হিসেবে স্পোর্টস ডিপার্টমেন্টে কাজ করি। ওরা কেউ বলেও নি যে এরকম সব ছকবাজি হতো, এখনও গাইগেস হয়। তো কে যাবে, কারণ ওটা যাওয়া মানে অ্যাক্রিডিটেশন পাওয়া মানে তো তুই ফ্রিতে খেলা দেখছিস, খাওয়া দাওয়া থাকা সব তো ফ্রি লিটারালি। অ্যান্ড দ্যাট ওয়াজ এ বিগ ইভেন্ট দ্যাট ওয়াজ হ্যাপেনিং, রিলায়েন্স স্পন্সর করেছে। তো পাইনি, ঠিক আছে, বাট আই ওয়াজ ডিটারমাইন্ড টু সি দ্য ম্যাচ।
হুম। অ্যাটলিস্ট একটার ভেতরে ঢুকে আমি ফটোগ্রাফি করবো, ম্যাচ রিপোর্ট করবো। সো আই ওয়েন্ট অল দ্য ওয়ে, নিজের পয়সা খরচা করে, টু কানপুর। আই ডিসাইডেড কানপুর, অ্যাটলিস্ট রাত্রিবেলা আমার এক মামা থাকতো ওখানে কানপুরে, তো ওদের বাড়ি থাকতে পারবো। অ্যান্ড কানপুরে যাওয়ার পেছনে, গ্রিন পার্ক যাওয়ার পেছনে আমার একটা খুব কি বলবো, একটা সেন্টিমেন্টও ছিল, সেটার কথায় আসছি। তো আমি চকে কানপুরে গিয়ে সিংহানিয়াদের অফিসে গেছি, ওয়েট করছি, দারোয়ান কিছুতেই ঢুকতে দেবে না। একটা লবি আছে, ভেতরে বসে আছি। তারপরে দারোয়ান বলল, আচ্ছা আপ জানা চাহতে হ্যাঁ? তো স্যার বুলা রা হ্যায়। আমি প্রায় 2 ঘন্টা বসে আছি। হ্যাঁ, তো দেন আই ওয়েন্ট ইন অ্যান্ড দ্য ম্যান সেড, মিস্টার সিংহানিয়া সেড, and he was a top man in BCCI administration those days. He said, where are you from? আর এখানে এসছো কেন, ইধার কিউ আয়ে আপ? তো আমার না হিন্দি ফ্লুয়েন্টলি আমি বলতে পারি, তো আর ইংরেজিটাও যেহেতু আমি কনভেন্ট এডুকেটেড ছিলাম, তখন ইংরেজি নিয়ে কোনো সমস্যা ছিল না। তাই আমি বললাম যে আমি এসছি বিকজ আমি অনেক দিন থেকে ভাবি যে আমি এখানে আসবো, কারণ এটা ইটস লাইক এ পিলগ্রিমেজ ফর মি। সেড ওয়াই অ্যান্ড হাউ? আই সেড এখানে বিশ্বনাথ ডেবিউ করেছিল, ফার্স্ট ইনিংসে 0, সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি। হি লুকড অ্যাট মি অ্যান্ড হি সেড, ইয়েস টুমরো ইউ কাম অ্যান্ড ওয়াচ দ্য ব্যাচ, বাট ইনিশিয়ালি তোমাকে একটা এনক্লোজারে দিচ্ছি, বাট ফার্স্ট ড্রিঙ্কসের পরে আমি তোমার জন্য অন্য জায়গায় ব্যবস্থা করে দেবো, ভেতরে ঢুকে ছবি তুলতে পারবো, ক্যারি ইওর ক্যামেরা এন্ড এভরিথিং, হুইচ ইজ হোয়াট হ্যাপেন্ড। অ্যান্ড আমার একটা ছবি আছে, আমি মাঠে বসে আছি, কেউ ছবি তুলে দিয়েছিল উইথ মাই ক্যামেরা। এত সফিস্টিকেটেড আমার তো ছিল না তখন। 200 লেন্স, তার সাথে একটা 2x কনভার্টার ইউজ করেছিলাম ছবি তোলার জন্য, এবং একটা ছবি তো অমৃতবাজার ছাপিয়েছিল, আর একটা ছবি স্পোর্টস ওয়ার্ল্ডে ছাপিয়েছিল। স্পোর্টস ওয়ার্ল্ডে আই স্টিল রিমেম্বার ইট ওয়াজ এ রান আউট অ্যাটেম্প্ট। ওকে। তো সেটা ছাপিয়েছিল, আর একটা ভিভিয়ান রিচার্ডস অফ স্পিন বল করতো, ভিভিয়ান রিচার্ডস বল করছে, সেটা একটা ছবি ছাপিয়েছিল। আই থিঙ্ক গাস লগি রান আউট অ্যাটেম্প্ট করছে, রঞ্জন মাদুগানি, এরকম একটা ছবি ছিল। আর তারপরে ভদ্রলোক আমাকে ডেকে খাবার প্যাকেট দিলেন এবং এসব হয়েছিল। অ্যান্ড দ্যাট ইজ ওয়ার আই ফার্স্ট মেট। পরে যখন সন্ধ্যেবেলা খেলা তখন তো ডে খেলা হতো, তো ওডিআই, তো ওপরে ওদের প্রেস বক্সে গিয়ে, প্রেস বক্সটা প্যাভিলিয়নের উল্টো দিকে এখনও তাই, তো ওখানে গিয়ে রিপোর্ট ফাইল করবো, তো আমি হাতে লিখে পরে প্রিন্টারে টাইপ করবো। দ্যাট ইজ ওয়ার আই মেট এমএল জয়সীমা। I can never forget that incident, that meeting. Wow, what a personality he was. আচ্ছা, তুমি যখন ছবি তোলাতে ঢুকলে দাদা, তোমার কাছেও গল্প শুনেছি, দর্শক এটা আমি চাই দর্শক জানুক, তুমি যখন ছবি তোলাকে পেশা হিসেবে বেছে নিলে, তখন তো ধরো তোমার ওই পেশার দ্বারা নিজের পেটটা চালানোর জন্য তোমাকে বেশ কিছু জায়গায় কাজ করতে হয়েছে। তো সেইটার যদি কিছুটা গল্প বলো আমাদের। আমি মধ্যবিত্ত বাড়ির ছেলে সন্তান, আমার বাবা মা দুজনেই ওয়ার্কিং ছিল। আমার উপরে অ্যাজ সাচ টাকা রোজগার করে একটা কিছু করতে হবে, বাড়িতে কন্ট্রিবিউট করতে হবে, এই চাপটা কোনোদিন আমার উপরে ছিল না। সো there was a time when my father একদিন রাত্রিবেলা ডাইনিং টেবিলে জিজ্ঞেস করেছিল যে তুমি যে করছো, তুমি কবে থেকে নিজেকে সেটেল করবে, রোজগার করবে? তো আমিও তো তেমনি বদমাইশ ছেলে, ডাক্তারি পড়লে এতদিন লাগে, ইঞ্জিনিয়ারিং পড়লে এতদিন লাগে, হ্যাঁ বুঝতে পেরেছি, কত 7 বছর? ঠিক আছে, 7 বছর তোমায় সময় দেওয়া হলো টু এস্টাবলিশ ইয়োরসেলফ। তখন কোথায় 19-20 বছর বয়স আমার। তোমার মা আর আমি ডাল ভাত খেলে তুমিও পাবে, মাছ খেলে তুমিও পাবে, ডিম খেলে তুমিও পাবে, বাট বি অনেস্ট উইথ ইয়োর ওয়ার্ক। এই না যে তোমাকে 7 বছর সাবসিডি দেওয়া হবে বলে তুমি ইউ উইল নট হার্ড ওয়ার্ক, দ্যাট শুড নট হ্যাপেন। সো দেয়ার ওয়াজ এ ফ্যামিলি সাপোর্ট। তো আর
আর আমার টাকা বলেছিল আমাদের টাকার দরকার নেই, তুমি যা রোজগার করবে ডু ওয়ান থিং, একটু সেভ করবে এবং সেই সেভিংসের একটা পোর্শন তোমাকে তো ক্যামেরা কিনতে হবে, আমি তো আর দিতে পারছি না, তুমি ওইটা থেকেই নিজের ইকুইপমেন্টে ফার্দার কেনাতে ইনভেস্ট করবে। দ্যাট ইজ হাউ ইট অল স্টার্টেড তো বাড়িতে রেন্ট আমায় দিতে হতো না, ঠিক, হ্যাঁ, যখন আমি বছরে একটা করে ইকুইপমেন্ট কিনছি, ক্যামেরার মেনটেন্যান্সের জন্যে, পরিষ্কার করার জন্যে একবার দিচ্ছি, একটা বডি থেকে দুটো বডি থেকে তিনটে বডি এরকম করে হচ্ছে। তো আর তারপর আমি দেখলাম না ঠিক আছে, বাড়ির খবরের কাগজটা দিই, ইলেকট্রিসিটি বিলটা দিই, দিস ইজ হাউ আই স্টার্টেড কন্ট্রিবিউটিং। তুমি বিভিন্ন বোধহয় কর্পোরেটও কাজ হ্যাঁ, করেছো, কর্পোরেটও কাজ করেছি। কারণ তুমি রিলায়েন্সেও কাজ করেছো। রিলায়েন্সের জন্য একটা ম্যাগাজিনে কাজ করেছি, এটা হ্যাঁ। হারমোনি সেলিব্রেট এজ বলে একটা ম্যাগাজিন ছিল। রিলায়েন্স মানে অনিল আম্বানি রিলায়েন্স। হুম। টিনা মুনিম ওয়াজ দি এডিটর। আর ওই ম্যাগাজিনটা ওয়াজ ফোকাসিং অন সিনিয়র সিটিজেন্স। হুম। তো আমি ওটার জন্যে, ওটা যত বছর পাবলিশড হয়েছে, 12-14 বছর পাবলিশড হয়েছে, আমি ওটা সেকেন্ড ইস্যু থেকে পুরোটা কাজ করেছি লাস্ট অব্দি। বাহ। এবং আই ওয়াজ ভেরি সারপ্রাইজড হাউ আই ওয়াজ সিলেক্টেড ফর ইট। ওরা 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 অ্যাকচুয়ালি, আমি পরে শুনেছি রিলায়েন্স একটা ডোসিয়ার মেনটেন করে এখনো। ডোসিয়ারটা কীরকম, কে কোন ফিল্ডে, ভারতবর্ষে কে কোথায় বা বিদেশেও কে কি কাজ করে ইন টার্মস অফ কোয়ালিটি কাজ, ওটাকে গ্রেডিং করে রেখে দেয় ওরা। ওদের দরকার হলে যদি মনে করে এই লোকটাকে আমরা ব্যবহার করব, ওর সার্ভিস, গান হতে পারে, পেন্টিং হতে পারে, হোয়াট এভার, ফটোগ্রাফার, লেখক, ওরা সেই লোকটাকে ট্যাপ করে, সেই মানুষটিকে ওরা ট্যাপ করে, তারপরে সেই মানুষটিকে ওরা খুব সুন্দরভাবে ওদের ভেতরে ইনক্লুড করে কাজ করায়। তোমাকে নিশ্চয়ই এরকম অনেক জায়গায় যেতে হয়েছে যেখানে গিয়ে তুমি খুব একটা হয়তো ডেঞ্জারাস একটা কোনো সিচুয়েশনে পড়েছো। কারণ আমি শুনেছি তোমার কাছে, আমি গল্পতে, যে তুমি ওই বাবরি মসজিদ যখন ভাঙার সময় তোমার একটা কিন্তু বেশ সাংঘাতিক গল্প আছে। না না, বাবরি মসজিদ না, ওটা একটা খুব ডিফিকাল্টিতে আমি পড়েছিলাম। সেটা আমি ফটোগ্রাফি করতে করতে আই বিকেম কি বলে, আই বিকেম স্পটে আমি ফটোগ্রাফি করছি। ইট ওয়াজ পালস পোলিও, ইউনিসেফের জন্য অ্যাসাইনমেন্ট ছিল এটা। আই থিঙ্ক ইট ওয়াজ ইন মুর্শিদাবাদ। কিন্তু এটা বোধহয় বাবরি মসজিদ ভাঙার পরে এরকম। হ্যাঁ, এটা বাবরি মসজিদ আমি ভাঙার সেটাই বলতে চাই, মানে আমি ওই জায়গাটা বলছি না, মানে যে বাবরি মসজিদ ভাঙার 2002 এর 1992 এর পরে 6 ডিসেম্বর 1992 এর পরে। তো পালস পোলিও, পুরো বাঙালি মুসলমানের গ্রাম, ওরা কিছুতেই বাচ্চাদের পালস পোলিও দিতে দেবে না, এবং এটা অপপ্রচার হয়ে গেছে। অপপ্রচারটা কি, যদি পালস পোলিওটা দেওয়া হয় বাচ্চারা ইম্পর্টেন্ট হয়ে যাবে, ছেলে হোক কি মেয়ে হোক, এবং এটা একটা টার্গেট গভর্নমেন্টের। আর ওইখানে যারা কোয়াক ডাক্তার, তারাই আবার সেই পালস পোলিও ওই বাচ্চাদেরই রাত্রিবেলা সন্ধ্যেবেলা ওর নিজের চেম্বারে দেবে টাকা দিয়ে, এটা তো ফ্রি হচ্ছে। তো আই বিকেম অ্যান অ্যাক্টিভিস্ট। আমি একটি বাড়িতে খবর পেয়েছিলাম, আঙ্গনবাড়ি ওয়ার্কাররাও ছিল, খবর পেয়েছিলাম যে এখানে 7টা কি 9টা বাচ্চা ভেতরে লুকিয়ে রেখে দেওয়া হচ্ছে। তাদের বাড়ির লোকের সাথে মহিলারাই রেজিস্ট করছে, আর পুরুষরা পেছন থেকে কলকাঠি মারছে। মানে তো বাচ্চাগুলোকে বার করে নিয়ে আসার বোঝানো হচ্ছে। সাডেনলি আই ডিডন্ট রিয়েলাইজ, আমাকে এক আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আবার মাথাটা হাত দিয়ে কে আছে এরকম করে নামিয়ে দিয়েছে পুশ করে। আমার কাঁধে ক্যামেরা, মানে কি হলো দেখি, যেই লোকটা কিছুক্ষণ আগে ডাবের জল খাইয়েছিল, সেই লোকটার এরকম একটা বড় কাটারি, ডাবের কাটারি আমার ঘাড়ের এখানে চলে এসেছিল, মারবে, এরকম জিনিস হয়েছে। সো দিস ইজ ওয়ান ইনসিডেন্ট, ডেঞ্জারাস। আরেকটা ইনসিডেন্ট হয়েছিল মনে আছে, তখন কোল ইন্ডিয়ার অ্যাসাইনমেন্ট করতে ঝারিয়া কোলফিল্ডস গেছি।
একটা গ্রাম, সেই গ্রাম এখনো বোধহয় আছে বা ওইরকম সিমিলার গ্রাম, সেই গ্রামের ঘরের নিচে মানে ঘরের ভেতরে তুই পা দিলে বুঝতে পারবি জুতো পরে আছি, একেবারে গরম তেতে আছে, কারণ নিচে তো কলিয়ারি, আগুন জ্বলছে। ঝাড়িয়া কোল্ডফিল্ডসে ধানবাদে ওখানে ছবি তুলতে গেছি এবং আমার চোখের সামনে দেখলাম একটি বাছুর সব পুড়ে গেল ওই ক্রেভেসের মধ্যে, জ্বলন্ত ক্রেভেসের মধ্যে পড়ে গেল। সো ওই রকম ডেঞ্জারাস জায়গায় গিয়ে ছবি তুলেছি। আবার এটাও হয়েছে যে আমি একবার হিন্ডালকোর একটা প্লান্টে গেছিলাম ইন ভরুচ, ওটা কপার প্লান্ট ছিল। তো ওই যে বড় ফার্নেস, আমি উপরে একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে চলে গেছি, আরো দুজন ফটোগ্রাফার আছে, তারা নিচের ওই দিকটার ছবি তুলছে, আর আমি ওই মাঙ্কি ল্যাটার দিয়ে আস্তে আস্তে উঠে 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 একেবারে টপে চলে গেছি টু গেট আ টপ ভিউ অফ দ্যাট। দ্য শট ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড and they didn't realize that I was taking that risk. আমার একটা প্রবলেম আছে, আমার একটা ভার্টিগো ইস্যু আছে। সো ওয়ান্স আই ওয়েন্ট আপ দেয়ার অ্যান্ড আই টুক দ্যাট ফটোগ্রাফ, ওই ল্যাডলে পুরো এরকম মোল্টেন এটা ফেলছে, কপারটাকে ফেলা হচ্ছে, আই ওয়ান্টেড টু জাম্প ইনটু ইট। আমার এটা আছে, আমি কোনো হাই রাইসে গিয়ে বারান্দায় যাই, আমি নিজে থাকি একটা 12th ফ্লোরে বারান্দা, তো আমি বারান্দার এজে কখনো যাই না, আমার খালি মনে হয় আমি নিচে নিজেকে সিমেন্টের মধ্যে পড়ে থাকতে দেখতে চাই। এটা আই হ্যাভ আ ভার্টিগো প্রবলেম। চায়নাতেও আমার এরকম হয়েছিল, বাট দ্যাটস লাইফ, কি করা যাবে। আমার কিন্তু সমুদ্র ভালো লাগে না, আমি সমুদ্রের দিকে যাই না। পাহাড় জঙ্গল যত উপরের দিকে উঠবে আমি তত আনন্দ পাই, এটা ভেতরে, এটা অন্তরের আনন্দ। আমি মনে করি দার্জিলিং এর মতো, এখন দার্জিলিং যতই লোকে বলুক এত গিঞ্জি হয়ে গেছে, মানে গড়িয়াহাট মোড়ের মতো গিঞ্জি হয়ে গেছে, মানে ওই গ্র্যান্ড আর্কেডের নিচে হাঁটা যায় না সেরকম অবস্থা হয়ে গেছে, মল থেকে হাঁটছিস কেভেন্টার্সের দিক থেকে উপরে উঠে যাচ্ছিস ওই রকম হয়ে গেছে। বাট দেয়ার ইজ আ ম্যাজিক অফ দার্জিলিং এন্ড আই লাভ গোয়িং টু, এই আমি বলছিলাম গেটিং গুজ বাম্পস পেয়ে যে কতদিন আমি দার্জিলিং যাইনি। কারণ সত্যি তবুও একটা না চার্ম আছে। আচ্ছা, আমাদের খুব কঠিন কঠিন ভারী ব্যাপার হয়ে যাচ্ছে, একটা ছোট্ট করে তোমার সঙ্গে একটা র্যাপিড ফায়ার খেলি, একটু হালকা হই, কিন্তু র্যাপিড ফায়ারের প্রশ্নগুলো কিন্তু খুব ব্যক্তিগত হতে পারে। বলো। হ্যাঁ, এখন তুমি অবসর সময় পেলে রান্না করবে নিজে, কারণ তুমি খুব ভালো রান্না করো, নাকি ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবে, যে কোনো একটা? না নিজে রান্না করবো। knowing you very well, নিজে রান্না করবো। মানে মানুষ কলকাতা শহরে বাঙালিরা খরচা করে বাঙালি রেস্টুরেন্টে খেতে যায়, and then when sometimes I have to go and I eat, and I say why did I come here, টেস্ট নেই হ্যাঁ। আচ্ছা, এখন ধরো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নাকি ক্রিকেট ম্যাচ ফটোগ্রাফি, কোনটা প্রেফার করবে? আমি জানি খুব তোমার দুটোই কাছের জিনিস দিলাম। না আমি আজকাল না, দেখো মানুষ তো ইভলভ করে, তার মন দেয়ারফর ইভলভ করে, তার শরীর, তার সবটাই আস্তে আস্তে চেঞ্জ হয়, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। ক্রিকেট খেলা দিলে আমি আর ক্রিকেট মানে আমি কিন্তু আই এম টকিং অ্যাবাউট এনি কাইন্ড অফ স্পোর্টস। হ্যাঁ এনি কাইন্ড অফ স্পোর্ট, আমি রাস্তায় লোকে খেলছে সেটা তুলতে অনেক বেশি আনন্দ পাই। হ্যাঁ, কারণ আমি আপনারা জানেন না দর্শকরা, মানে শিলুদা কিন্তু প্রচন্ড রকমভাবে ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, বাড়ির ছবি, কাছের লোকেদের ছবি, এগুলো খুব তুলতে ভালোবাসে। পাড়ায় কেউ ক্রিকেট খেলছে, পাড়ায় ব্যাডমিন্টন খেলছে, সেরকম মানে সেই ছবি তুলতে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসো। হ্যাঁ, আচ্ছা, এবার যে প্রশ্নটা করবো, তুমি আমাদেরকে দর্শককেও বলেছো যে তুমি তোমার এই ভার্টিগো থাকা সত্ত্বেও তুমি জঙ্গল থেকে পাহাড়ে উঠে যাও, তোমার মন এখনো উঠে যায়, তোমাকে এখনো টানে, হাতছানি দেয়। তো ধরো রোজ একবার করে দেয় হাতছানি। ধরো তুমি একটা অপশন পেলে কখনো অ্যান্টার্কটিকা বেস ক্যাম্প এক্সপিডিশনের ছবি তোলা নাকি এভারেস্ট বেস ক্যাম্পের ওঠার ছবি তোলা?
I needed to decide on Everest. Because I'll tell you, বেস ক্যাম্পের একটা তো নিজস্ব ব্যাপার আছে, কিন্তু এই যে জার্নি টু দ্য বেস ক্যাম্প, এই যে ট্রেক টু দ্য বেস ক্যাম্প, এই যে ট্রেক টু দ্য বেস ক্যাম্প অফ কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প, ও কয়েকজনের সাথে চলে গেছি, মনোহরপুরের স্টেশনে নেমেছি, দিয়ে ফরেস্ট ট্রেক করেছি 5 দিনের, ফাইনালি বেরিয়ে এসছি হেসিলি বলে একটা জায়গায়, যেটা রাঁচি চক্রধরপুর লাইনে, এবং সেখানে অদ্ভুত অদ্ভুত এনকাউন্টার হয়েছে। তখন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একটা সাংঘাতিক মুভমেন্ট করছে ফর আ সেপারেট স্টেট, ভেরি হস্টাইল অ্যাটমসফিয়ারের ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে ট্রেক করে সেরকম হয়েছে। থলকাবাদে একবার গেছি, সেখানেও হস্টাইল একটা পরিস্থিতি, ওই 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 সময়ের কথা বলছি। ঝাড়খণ্ড তো স্টেটের ডিমান্ড অনেক দিনের ছিল। তারপরে সিকিমে ট্রেক করেছি 5 দিন, এই মাথা থেকে ওই মাথা যাচ্ছে। আমি মানে ট্রেক, মাই ট্রেক ওয়াজ নেভার টু দি অল্টিটিউড ওয়্যার দেয়ার ইজ আ ice line. No. Your I mean, trek was rather through from the villages and through the monasteries and yes, এরকম, কিন্তু absolutely. পাহাড়েই মানে হ্যাঁ, এগুলোকে কিন্তু ট্রেক কি বলা হয়, তাই জন্যই। আমি সমুদ্রের ট্রেক যাইনি কোনোদিন করতে। যেখানে ছবি তোলা থেকে নিয়ে এবার আস্তে আস্তে করে ছবি বানানো, ডিরেক্ট করা, এই পথ চলাটা কিভাবে হলো? আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনাদের দর্শকদের জানার দরকার যে দাদার কিন্তু দুটো খুব সুনামধন্য ডকুমেন্টারি ফিল্ম রিলিজ করেছে, শুকল, পাপেট হিমসেলফ। আচ্ছা, এটা কি করে এলো? ডকুমেন্টারি সিনেমা বানানো বা সিনেমা জগতে সিনেমা, বানানো? হ্যাঁ। আচ্ছা, এটারও ইতিহাস হচ্ছে, সেই ফিরে যেতে হবে যখন আমার 7 বছর বয়স, আমি হস্টেলে গেছি। তো ওখানে এভরি স্যাটারডে ইট ওয়াজ কম্পালসারি টু গো এন্ড ওয়াচ এ ফিল্ম। একটাই প্রজেক্টর স্কুলে, হলে একটা রিল শেষ হচ্ছে, লাইট অন হচ্ছে, আরেকটা রিল লাগানো হচ্ছে, একটা প্রজেক্টর 35mm দেখানো হচ্ছে। আমার বাড়িতেও ভালো কোনো সিনেমা যদি আসতো, ধর সে গুপি গাইন বাগাবাইন হতে পারে, সেটা হাটারি হতে পারে, সেটা লরেন্স অফ অ্যারাবিয়া হতে পারে, হোয়াট এভার, সাউন্ড অফ মিউজিক হতে পারে, ইরেসপেক্টিভ, সেটা দেখাতে নিয়ে যেত বাড়ি থেকে। সো মাই এক্সপোজার টু সিনেমা was always there, and I realized that there was something magic about cinema. In fact, একটা ওয়ান্ডারফুল ডকুমেন্টারি দেখেছিলাম স্কুলে থাকতে, এভারেস্টের এই যে স্যার এডমন্ড হিলারি আর তেনজিং নরগে যেটা সামিট করেছিল ইন 1953, সেইটা একটা ডকুমেন্টারি আছে, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। ইটস এ কালার ডকুমেন্টারি তখনকার দিনে। সেই ডকুমেন্টারিটা দেখি। আরেকটা ডকুমেন্টারি দেখেছিলাম, সেটা হচ্ছে দ্য ফার্স্ট টাইড টেস্ট, অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, ব্রিসবেন 1962। ওকে, এই দুটো ডকুমেন্টারিটা আমার ওপরে খুব স্ট্রং ইমপ্রেশন ক্রিয়েট করেছিল। পরেও ডকুমেন্টারিজ দেখেছি। তো আমার ছবি তোলার স্টাইলের ডকুমেন্টেশন ওয়ার্কটা অনেক বেশি, টাইপটা অনেক, জটটা অনেক বেশি। সো এটা বোধহয় খুব ন্যাচারাল প্রোগ্রেশন ছিল ফ্রম স্টিল ফটোগ্রাফি, উইচ ইজ ওয়ার আই ডিড আ লট অফ ইন্ডাস্ট্রিয়াল কাজ করেছি, ফুড ফটোগ্রাফি করেছি, ইন্টেরিয়ার শ্যুট করেছি, বাট মাই ফোর্টে ওয়াজ অলওয়েজ ডকুমেন্টেশন ওয়ার্ক। ওকে, তো এডুকেশন, হেলথ, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, এগুলো প্রচুর তুলেছি, পিপলস ডুয়েলিং। তো সেখান থেকে আমি ফার্মিং, এগ্রিকালচার, তো ওটা খুব অটোমেটিক ব্যাপার ছিল টু সিলেক্ট ডকুমেন্টারি। অ্যান্ড আমি কোথাও ফিল করেছি যে ওয়েল, আই ওয়ান্ট টু ডু দিস, দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড। শুকল কেন? এটাও একটা গল্প আছে, যে যখন আমি ঠিক করি যে আমি একটা ডকুমেন্টারি বানাবো, এবার একটা মানে কাজ করতে করতে একটা তো লেভেল অব্দি আমি উঠেছি, একটা সামিট হচ্ছে, তো বলছি আচ্ছা এরপরে কি করব, কতদিন আমি প্লেটোর মধ্যে থাকবো, আই ওয়ান্ট টু টেক দ্য নেক্সট স্টেপ, ডকুমেন্টারি করব, কিন্তু আমি পাগলের মতো ডেসপারেটলি কোনো সাবজেক্ট খুঁজছি না, মাথায় কিপিং অ্যান ওপেন মাইন্ড, যে আমি যদি কোনো ইন্টারেস্টিং সাবজেক্ট পাই তারপরে আমি করবো। একবার আমি পুজোর সময় শান্তিনিকেতন বেড়াতে গেছিলাম,
সন্ধে হয়ে গেছে, পুজোর সময় এটা সন্ধে হয়ে গেছে, সান বোধহয় সেটও করে গেছে, কিন্তু ওই আভাটা আছে। হুম। ক্যানালের পাশ দিয়ে রাস্তাটা, যেটা মোরাম রাস্তা ছিল এখন পিচ করে দেওয়া হয়েছে, সেটা দিয়ে আমি সোনাঝুরি হাটের দিকে আসছি ফ্রম শ্রীনিকেতনের সাইড থেকে, গাড়ি করেই আসছি। হঠাৎ দেখি দুটো ক্যারেক্টার একটা মাঠের ওপরে, একজন একটা ওই নাখাড়া বাজাচ্ছে এরকম করে, আর একজন একটা কোনো একটা কন্ট্রাপশন নিয়ে একটা কে নাচ ফাচ করছে। গাড়িটা থামিয়ে ছুটে গিয়ে দেখি ছোট ছোট পুতুল, একটা লোক নিজের মনে গান করছে, ও বাজাচ্ছে, আর পুতুল খেলা আছে, ছোট্ট ছোট্ট পুতুল, একটা ছোট্ট এইটুকুনি একটা স্টেজ, সে ডেকোরেট করা, সাঁওতালি লোক। আই ফাউন্ড দ্যাট ভেরি ইন্টারেস্টিং। এখন আমার যে ক্যামেরাটা ডিএসএলআর তখন ছিল, সেটাতে একটা ভিডিও বাটন ছিল, কিন্তু বিং প্রাইমারিলি আর স্টিল ফটোগ্রাফার, আমি কেন যে ভিডিওটা শ্যুট করে নিই, ইটস আ মিস্ট্রি টু মি। পারহ্যাপস করিনি বলেই বোধহয় আমার তাগিদটা হয়েছিল ডকুমেন্টারি করা। আমি অনেকগুলো ছবি তুললাম, একটা লেখা লিখলাম, আমি হারমোনিকে পাঠালাম যে ইটস ভেরি ইন্টারেস্টিং, তোমরা যদি ছাপো। দে ডিড নট প্রিন্ট ইট। আমি তারপরে ভাবলাম যদি আমি অন্য কোনো ম্যাগাজিনেও দিই, 2000 ওয়ার্ড 1500 ওয়ার্ডে প্রিন্ট হবে, 4-5টা ছবি ছাপানো হবে, তারপরে কি পরের দিন সেই কাগজটা ঠোঙা হয়ে যাবে। তা আমি যদি পোস্টারিটির জন্য রাখতে চাই, পরবর্তী জেনারেশনকে আমি বলতে চাই, তাহলে আই উইল মেক এ ডকুমেন্টারি। দ্যাট ইজ হাউ ইট অল বিগ্যান। বাহ। তো এই ডকুমেন্ট, কিন্তু ইনিশিয়ালি ডকুমেন্টারি করতে গিয়ে একজন আমাকে হেল্প, মানে শুরু করেছিল অ্যাজ দ্য সিনেমাটোগ্রাফার, কিন্তু তারপরে সেই মানুষটি, তুই জানিস ইন্ডাস্ট্রির লোকগুলো কীরকম হয়, সে এক ধরনের চিটিংবাজ বেরোলো, প্রতারক। সে তো থাকেই। আচ্ছা, তখন আমি তুমি নিজে হাল ধরলে? আমি হাল ধরে আমি ক্যামেরাটা চালালাম, এবং সেখানে আমার স্ত্রী খুব সাপোর্ট করেছে, বলেছে কি হবে, কারণ আমি তো কোনো ফিল্ম স্কুল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, তো আমার একটা ইতস্ততা ছিল। তো আমার স্ত্রী বললো, এত বছর ধরে তুই ক্যামেরা হ্যান্ডেল করছিস, তুই জানিস, তোর ইকুইপমেন্টটা তুই জানিস, হ্যাঁ হ্যাঁ, তো তুই কর, আমি মিররলেস ক্যামেরাতে শ্যুট করেছি, তুই কর। অ্যান্ড আই হ্যাড দোজ ডেজ আই হ্যাড দ্য বেস্ট। এখন আরও ইম্প্রুভ করে গেছে মিররলেস ক্যামেরা, যেটাতে আমি শ্যুট করতে, কিন্তু সেই সময় সোনির ওটাও, দ্যাট ওয়াজ দ্য বেস্ট। তো আই স্টার্টেড শুটিং। সে বলো কি হবে, ভালো হবে না, তুই সেটা ফেলে দিবি, তারপরে তুই আরেকজনকে ডাকতে পারিস, ইউ ট্রাইড আউট। সো আই ট্রাইড ইট আউট, ইট ওয়ার্কড। আর অ্যাকচুয়ালি আমি এত বছর ধরে ডকুমেন্টারির পেছনে সাবজেক্ট খোঁজার থেকেও ছিল হচ্ছে, আমি বোধহয় ক্যামেরাম্যানকে বোঝাতে পারবো না আমি কি ফ্রেম চাই। বিং এ ক্যামেরাম্যান মাইসেলফ, ফটোগ্রাফার মাইসেলফ, আমি বোধহয় বিশ্বাসটা বোধহয় আমি করতে পারছিলাম না কারোর উপরে। দ্যাট ইজ হাউ ইট স্টার্টেড। এরকমও গল্প শুনেছি, তুমি বোধহয় প্রথমে ওনার ফোন নাম্বার নিয়েছিলে, সেই ফোন নাম্বারটাকে হারিয়েছিলে, তারপরে আবার জোগাড় করেছিলে, তারপর আবার যোগাযোগ করেছিলে। হ্যাঁ, ফোন নাম্বার একটা কাগজে লিখেছিলাম, জিন্সের প্যান্ট, এখানে নিকেল পকেট থাকে, তারপর ঢুকিয়ে কলকাতায় ফিরে সেটি ওয়াশিং মেশিনে ফেলে দিয়েছিলাম। তারপর ফোন নাম্বার নেই। তারপর আবার কি করে যোগাযোগ হলো? উনি ওখানে একজন ভদ্রলোককে আমি চিনতাম, উনি মারা গেছেন, এক পোস্টমাস্টার, রিটায়ার্ড পোস্টমাস্টার। তো উনি ওখানে একটা প্রকৃতি ভবন আছে ওই জায়গাটাতে, সেখানে উনি আসতেন, সুকলও ওইখানে যেত, ও জানতো সুকল কোথায় থাকে, নিমডাঙ্গাতে থাকে, এই ভদ্রলোক জানতেন। উনি সুকলের বাড়ি দেখে টেকে এসে আমাকে আবার ওনার মেয়ের ফোন নাম্বার দিয়েছিল। তারপরে মেয়েকে যখন ফোন করি, তার থেকে যখন উনি দিয়েছিলেন, তারপরে যখন আমি প্রিপেয়ার করে যখন ফোন করি, বললো যে বাবা তো খেলা দেখাইতে পারবে না। কেন রে? বাবা পড়ে গেছে, খড় বোঝাই গরুর গাড়ির ওপর থেকে পড়ে গেছে। ও মা। পড়ে গিয়ে শির দ্বারাটা বেঁকে গেছে, গরুর চাকা না গরু কি একটা ওপরে চলে গেছিল। তো অ্যাকচুয়াল সুকলকে দেখা আর আমার সিনেমা বানাতে মাঝখানে there's a gap of 8 years. I waited for 8 years before I did that film. আর এটাও কি সত্যি যে উনি শেষ মানুষ যিনি এই? হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি যেইভাবে খেলাটা দেখান, উনি স্ট্রিং পাপেট্রি করেন। তার মানে এইটা তোমার যদি স্টেজটা হয়, তার উপরে পাপেট গুলো আছে, এই এরকম করে পাপেট গুলো দাঁড় করানো আছে,
উনি নিচে থেকে সুতো টানেন, তো তাতে পাপেটের হ্যান্ড, মাথা সব মুভমেন্টগুলো হচ্ছে, ডেকির মুভমেন্ট হচ্ছে, পাখির মুভমেন্ট হচ্ছে। উনি স্ট্রিং পাপেটিয়ার। ওকে, ফ্রম বটম দুরকম স্ট্রিং হয়, একটা হয় উপর থেকে স্ট্রিং টানে, একটা হচ্ছে ও বটম থেকে করে। এখন যারা এসছে তারা না কাঠের এবং সাইকেলের চেনের যে গিয়ার, সেই গিয়ার ইউজ করে। আমরা মনে আছে আগে একটা খেলা হতো এরকম চৌকো, এখনো হয় ফুটবলের এক্স্যাক্টলি নাট এন্ড বোল্ট ঘুরিয়ে ওই রকম জিনিস ভাবে করে কন্ট্রাপশন করে ওরা সেইভাবে মেকানিক্যাল করেছে এখন ওই পুতুল খেলাটা। সো শুকল ইজ দ্য লাস্ট ওয়ান হু ডাজ ইট দ্য স্ট্রিং, নিচ থেকে স্ট্রিং। বাহ, দেখ আমরা অনেক কিছু জানলাম। আচ্ছা দাদা, এইটা কি তোমার আবার কোথাও দেখানো হবে এখন? হ্যাঁ, গত 31st ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়েছে, একটাই স্ক্রিনিং দিয়েছিল। জানি না, আমি কয়েকটা ফেস্টিভ্যালে পাঠিয়েছি। আগামী জুন জুলাই মাসে কলকাতার ফেস্টিভ্যাল হবে, সেটাতে যদি ওরা সিলেক্ট করে দেখাবে। এটা গেল একটা, ইট হ্যাজ এ লিটল বিট অফ কন্ট্রোভার্সি ইন ইট, সেটা আমি বলছি না। আর একটা, এটা অনেক জায়গায় ছোট ভার্সনটা 40 মিনিটস ভার্সনটা বিভিন্ন জায়গায় দেখিয়েছে। সো এইটা আর ওটা শুকলটা যেরকম আমার খুব কাছের, আর আমার অন্য ডকুমেন্টারিটাও খুব কাছের, উইচ ইজ ল্যান্ড রোভার ফ্যামিলি। সংক্ষেপে বলে দিই, মানেভাঞ্জন টু সান্দাকফু অ্যান্ড বিয়ন্ড সান্দাকফু টু ফালুট, যেই রাস্তাটা আছে সেই রাস্তার ওপর দিয়ে পুরনো ল্যান্ড রোভার গাড়ি যায়। এই গাড়িগুলো এসেছিল, এই গাড়িগুলো তৈরি হয়েছিল বার্মিংহামে ইন দ্য ইয়ার 1948-47। সিনেমাটার ভিতরে বিস্তর করে বলা আছে কিভাবে ওই গাড়িগুলো দার্জিলিং ওইখানে আসে। তো যেরকম হয় না, আগে বাড়িতে গরুর গাড়িকে, বাড়ির গরুগুলো এবং গাড়িটাকে বাড়ির লোক যত্ন করত। বা আমি নিজেও দেখেছি ছোটবেলায় অ্যাম্বাসেডার গাড়ি, ভারতবর্ষে কোনো ফ্যামিলিতে অ্যাম্বাসেডার গাড়ি এসছে, তাকে সকলে যত্ন করত, বাড়ির অল দ্য সদস্য। মানে অ্যাম্বাসেডার গাড়ি বিকেম পার্ট অফ দ্য ফ্যামিলি, গরুর গাড়ি বিকেম পার্ট অফ দ্য ফ্যামিলি। সিমিলারলি ল্যান্ড রোভার গুলো পার্ট অফ দেয়ার ফ্যামিলি, যেই জন্যে ল্যান্ড রোভার ফ্যামিলি আমি বলেছি। ওই ল্যান্ড রোভারে করে এখনো সাওয়ারি যায়, সামানও যায়। অন্য সমস্ত ক্রুজ কন্ট্রোল গাড়ি এসেছে, তার সত্ত্বেও লোকে ল্যান্ড রোভার গাড়ি কেন চড়ে, কিসের জন্য যায়। এবং আমি আমার ডকুমেন্টারিটা বানাতে গিয়ে 3 জন মেম সাহেব আর একজন সাহেব সিনেমার ভেতরে আছে, মিট করেছিলাম ওদের ওইখানে মানেভাঞ্জনে মিট করেছিলাম, ওদের ইন্টারভিউ নিয়েছিলাম। দে ওয়ার ভেরি এক্সাইটেড টু ট্রাভেল অন এ ল্যান্ড রোভার। সো অঞ্জন দত্তর কাছে শুনেছি যে, সেটা আমার ডকুমেন্টারির ভেতরেও আছে, হি সেড দ্যাট তখনকার দিনে ওই ল্যান্ড রোভার ড্রাইভাররা so hep, you know, they would always wear jeans and they would pop in and pop out of the, because দরজাটা হাফ দরজা হতো। There's something very, you know, actually it's a very এক ধরনের, ওটাকে ল্যান্ড রোভারকে ঘিরে একটা রোম্যান্টিসিজম আছে। একটা সময় তো শিলিগুড়ি থেকে ল্যান্ড রোভার দার্জিলিং অব্দি যেত, আর অ্যাম্বাসেডার যদি দার্জিলিং যেত তাহলে খারশিয়ং এ গাড়িটাকে হোল্ড করতে হতো, এক রাত ওয়েট করাতে হতো, কারণ পরের ধাপটা অ্যাম্বাসেডার গাড়িটা উপরে উঠতে পারবে না, কারণ ইঞ্জিন গরম হয়ে যাবে। ল্যান্ড রোভার তো একবার উঠে। তা খুব ভালো লাগলো দাদা আজকে তোমার সঙ্গে আড্ডা মেলে, কিন্তু আমরা সবাই চাইবো যে তুমি আস্তে আস্তে বড় পর্দার বড় ছবি তো করো, আমাদেরকে উপহার দাও। না না, আমি ফিচার ফিল্মে কোনোদিন করবো না, ফিচার ফিল্মে কোনোদিন আসবো না। আমি জীবন থেকে ছোট 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 ঘটনা আমার থাকে যেগুলো আমি নোট করে রাখি। আমি যদি কোনোদিন করি, আমার একটা ভীষণ ইচ্ছে ছিল, আনফর্চুনেটলি সেই মানুষটি চলে গেছে, আমাদের মধ্যে নেই, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। তো দ্বিজেনদার সাথে আমার কথা হয়েছিল যে একটা যদি থিয়েটার করা যায়, এটা স্যাটায়ার, আর মাঝখানে ইন্টারভেলে একবার কার্টুন ড্রপ হয়, তো ওটা বলেছিলাম দ্বিজেনদা এটা দুটো হবে,
সো 1/3 1/3 1/3 দ্বিজেন্দা আমাকে ক্যারেক্টারগুলো লিখতে বলেছিল 12-14টা ক্যারেক্টার এই বাঙালির বেড়াতে যাওয়া নিয়ে। বাহ, আমি যদি কোনোদিন পারি একটা থিয়েটার ডিরেকশন করা, what I'm more interested in than doing a film. খুব ভালো, খুব ভালো। তোমাকে অনেক এগুলো অনেক- খ্যাপামি, এগুলো না না, খ্যাপামি। খ্যাপামি না থাকলে পরে তো সৃষ্টি হবে কি করে? তো আপনাদেরকেও বলি, আমি জানি একটু লেন্দি হলো কোনো কিছু না, এমন একটা আড্ডার এমন একটা বিষয়, এমন এমন অভিজ্ঞতা আছে দাদার, সেগুলো আমরা না শুনলে পরে আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত। তাও তো অনেক কিছু অধ্যায় আমরা এখনো গেলামই না তার মধ্যে। তাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আবার দেখা হবে সামনের সপ্তাহে অন্য কাউকে নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার।